আমার নাম শিমলা। আজ আমি একাকিত্ব থাকি। আমার স্বামী আমার পাশে নেই, বিদেশ চলে গেছে। একটি ছিমছাম মধ্যবিত্ত পরিবারে আমার বিয়ে হয়েছে। স্বামী বিল্লাল এক বেসরকারি এনজিওর সৎ এবং পরিশ্রমী কর্মী। আমাদের ছোট্ট সংসারে ভালোবাসার কমতি ছিল না। বিল্লালের রোজগার দিয়ে টানাটানির সংসার হলেও আমাদের মধ্যে বোঝাপড়াটা ছিল চমৎকার। এই সংসারে আমি ছাড়াও ছিলেন আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আর বিল্লালের ছোট ভাই আলাল। আলাল তখন 10ম শ্রেণীতে পড়ে। বয়সের তুলনায় কিছুটা ছোটোখাটো দেখতে, চেহারায় একটা সরল মায়া লেগে থাকত। আমি ওকে স্নেহ করে পিচ্চি বলে ডাকতাম। ও আমার এই ডাকে বেশ খুশি হতো। আমি বিয়ের আগে অনার্স শেষ বর্ষে পড়ছিলাম, তাই পড়াশোনার জগৎটা থেকে খুব বেশি দূরে সরে আসিনি। একদিন বিকেলে আমি বারান্দায় বসে কাপড় ভাঁজ করছিলাম। আলাল স্কুল থেকে ফিরে আমার পাশে এসে দাঁড়ালো। মুখটা তার একটু ভার। আমি জিজ্ঞেস করলাম, কিরে পিচ্চি, আজ আবার কি হয়েছে? স্যারের বকা খেয়েছিস বুঝি? সে মাথা নিচু করে বলল, বৌদি, আমি আর কোচিং সেন্টারে পড়তে যাব না। আমি অবাক হলাম। বললাম, কেন রে? সামনেই তো তোর মাধ্যমিক পরীক্ষা, এখন কোচিং বাদ দিলে চলবে? আলাল একটু ইতস্তত করে বলল, ওখানে স্যার খুব কড়া, পড়া না পারলে সবার সামনে কান ধরে উঠবোস করান। আমার খুব লজ্জা লাগে বৌদি, অনেক বন্ধুবান্ধবী থাকে তো। ওর সরল স্বীকারোক্তি শুনে আমার মায়া হলো। ছেলেটা লাজুক প্রকৃতির। আমি বললাম, তাহলে কি করবি ভাবছিস? সে আমার দিকে আশা নিয়ে তাকিয়ে বলল, বৌদি, আমি যদি তোমার কাছে পড়ি, তুমি তো অনেক ভালো ছাত্রী ছিলে মা বলে। আমি হেসে ফেললাম। বললাম, আমি তো সংসারের কাজ সামলাতে সামলাতেই দিন পার করে দিই। তোকে পড়ানোর সময় কখন পাবো? যদি আমার কাছে পড়তে হয় তাহলে রাতের বেলা ছাড়া তোর সময় হবে না। আলালের মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে প্রায় লাফিয়ে উঠে বলল, আমি রাতেই পড়ব বৌদি, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, শুধু ধন্যবাদ দিলেই হবে না, একটা শর্ত আছে। সে ভয় হয়ে বলল, কি শর্ত বৌদি? আমি একটু দুষ্টুমি করে বললাম, তুই যদি আমার কাছে পড়া তৈরি করে না আসিস তাহলে আমিও কিন্তু তোকে শাস্তি হিসেবে কান ধরে উঠবস করাবো। হালাল একগাল হেসে বলল, বৌদি, তোমার সামনে আমি 100 বার কান ধরে উঠবস করতে রাজি আছি, তবু ওই স্যারের সামনে একবারও না। ওর কথা শুনে আমার খুব হাসি পেল। বুঝলাম, ছেলেটা যেমন সরল তেমনি বুদ্ধিমান, নিজের সম্মান বোধটুকু বেশ টনটনে। সেই দিন থেকেই শুরু হলো আমাদের নতুন পাঠশালা। প্রতিদিন রাতে সংসারের সব কাজ সেরে আমি আলালকে নিয়ে বসতাম। ও পড়তে বেশ মনোযোগী ছিল, তবে মাঝে মাঝে খেয়াল করতাম পড়ানোর সময় সে আমার মুখের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে যেত। আমি জিজ্ঞেস করলেই বলতো, বৌদি, আপনি এত সুন্দর করে বোঝান যে আমি মুগ্ধ হয়ে শুনি। আপনার পড়ানোর কৌশলটা সত্যি অসাধারণ। আমি হেসে বলতাম, হয়েছে, আর প্রশংসা করতে হবে না, এবার বইয়ের দিকে মন দাও। আমাদের এই ছাত্র শিক্ষিকার সম্পর্কটা খুব অল্প দিনেই বেশ মধুর হয়ে উঠল। ও শুধু আমার ছাত্রই ছিল না, ছোট ভাইয়ের মতো হয়ে উঠেছিল। একদিন সারাদিন বাড়ির কাজ করে আমার শরীরটা খুব ক্লান্ত লাগছিল। আমি আলালকে বললাম, পিচ্ছি, আজ আর পড়াতে পারবো না রে, শরীরটা একদম চলছে না। আমার কথা শেষ হতে না হতেই আলাল ছুটে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর এক গ্লাস রিবুর শরবত বানিয়ে নিয়ে এসে আমার হাতে দিয়ে বলল, বৌদি, এটা খেয়ে নাও, দেখবে সব ক্লান্তি দূর হয়ে যাবে। ঠান্ডা শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে আমি ভাবছিলাম, ছেলেটা ছোট হলেও ওর জ্ঞান বুদ্ধি আর মায়া মমতা অনেক বড়দের চেয়েও বেশি। এই সহজ সরল ছেলেটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে, এটাই ছিল আমার তখনকার একমাত্র ভাবনা। দিনগুলো বেশ ভালোই কাটছিল। আলালের পড়াশোনার উন্নতি দেখে আমার শ্বশুর শাশুড়িও খুব খুশি ছিলেন। কিন্তু মধ্যবিত্ত জীবনের সুখ যেন ক্ষণস্থায়ী এক অতিথি। আমাদের সংসারেও অর্থনৈতিক সংকটটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। বিল্লালের সামান্য বেতনে বয়স্ক বাবা মায়ের চিকিৎসা, আলালের পড়াশোনার খরচ আর সংসারের বাকি সব চাহিদা মেটানো খুব কঠিন হয়ে পড়ছিল। একদিন রাতে বিল্লাল বিষণ্ণ মুখে বাড়ি ফিরল। আমি বুঝতে পারলাম অফিসে কোনো সমস্যা হয়েছে। খেতে বসে সে মুখ খুলল, বলল, শিমলা, এভাবে আর চলছে না। যে কয় টাকা বেতন পাই সেটা দিয়ে মাস চালানোই দায়, ভবিষ্যতের জন্য কিছুই সঞ্চয় করতে পারছি না। আমি ওর হাতে হাত রেখে বললাম, এত চিন্তা করো না তো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, নিশ্চয়ই একটা উপায় বের হবে। বিল্লাল দীর্ঘশ্বাস ফেলে বলল, উপায় একটা আছে, কিন্তু সেটা বেশ কঠিন। আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, কি উপায়? সেই ইতস্তত করে বলল, আমার এক পুরনো বন্ধু রাজ্জাক এখন দুবাইতে থাকে। ওখানকার একটা বড় কোম্পানিতে ভালো পদে আছে। সে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলছে। বেতন এখানকার চেয়ে প্রায় 5-6 গুণ বেশি। ভাবছি আমি বিদেশ চলে যাব। কথাটা শোনার সাথে সাথেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। বিল্লালকে ছাড়া একাই বাড়ি, এই সংসার সামলানোর কথা ভাবতেই আমার অসহায় লাগছিল। আমি বললাম, না, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, আমরা যেমন আছি বেশ আছি। বিল্লাল আমাকে বোঝানোর চেষ্টা করল,
শিমলা, আবেগ দিয়ে তো জীবন চলে না। আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। আলালের পড়াশোনা, বাবা মায়ের চিকিৎসা, এগুলোর জন্য অনেক টাকার প্রয়োজন। আমি বিদেশে 2-3 বছর থাকলে আমরা একটা ভালো ভিত তৈরি করে নিতে পারব। আমি জানি বিল্লাল যা বলছে তা আমাদের ভালোর জন্যে, কিন্তু মন মানছিল না। কয়েকদিন ধরে আমাদের মধ্যে এই নিয়ে অনেক কথা হলো। অবশেষে সংসারের কথা ভেবে ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি রাজি হতে বাধ্য হলাম। যাওয়ার দিন ঘনিয়ে এলো। বাড়ি জুড়ে একটা চাপা বিষাদের সোর। শ্বশুর শাশুড়ি মুখে কিছু না বললেও তাদের চোখের কোণে জল আমি স্পষ্ট দেখতে পেতাম। আলালও কেমন যেন চুপসে গিয়েছিল। সারাদিন আমার আঁচল ধরে ঘুরঘুর করত। যাওয়ার আগের রাতে বিল্লাল আলালের কাঁধে হাত রেখে বলল, আলাল, আমি তো চলে যাচ্ছি, তুই কিন্তু বাড়ির বড় ছেলে এখন। বাবা মায়ের দিকে খেয়াল রাখবি, আর সবচেয়ে বড় কথা, তোর বৌদির প্রতি খেয়াল রেখিস, ওকে কোনো কষ্ট দিস না। আলাল ভাইয়ের হাত ধরে প্রায় কেঁদে ফেলে বলল, ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি বৌদিকে চোখে চোখে রাখব। পরদিন সকালে আমরা সবাই বিল্লালকে এয়ারপোর্টে বিদায় জানাতে গেলাম। প্লেন ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত সে আমাদের দিকে তাকিয়ে হাত নাড়ছিল। আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। মনে হচ্ছিল আমার পৃথিবীটা বুঝি ফাঁকা হয়ে গেল। আলাল আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল, যেন আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। সেদিন বাড়ি ফেরার পথটা আমার কাছে 1000 মাইলের চেয়েও দীর্ঘ মনে হয়েছিল। বিল্লাল বিদেশ চলে যাওয়ার পর প্রথম কয়েকটা সপ্তাহ বেশ স্বাভাবিকভাবেই কাটল। প্রতিদিন নিয়ম করে ভিডিও কলে কথা হতো, সংসারের সব খবর, আলালের পড়াশোনার খোঁজ খবর সব নিত। ওর মুখটা দেখে আমি আমার সব কষ্ট ভুলে থাকার চেষ্টা করতাম। আলালও ভাইয়ের কথা রেখেছিল। সে শুধু আমার দেওর নয়, আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠেছিল। পড়াশোনার বাইরেও সংসারে ছোটখাটো কাজে আমাকে সাহায্য করত, আমার সুবিধা অসুবিধার দিকে তীক্ষ্ণ নজর রাখত। কিন্তু মাসখানেক পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম। আমার বৌদি, যে কিনা সারাক্ষণ কথা বলে বাড়ি মাতিয়ে রাখত, সে কেমন যেন নীরব হয়ে গেল। আগের মতো প্রাণোচ্ছলতা তার মধ্যে আর খুঁজে পাওয়া যায় না। বেশিরভাগ সময় চুপচাপ থাকত, কিছু জিজ্ঞেস করলে শুধু হুঁ বা হ্যাঁ বলে উত্তর দিত। সবচেয়ে বড় পরিবর্তনটা এলো আমাদের রাতের পাঠশালায়। আগে বৌদি আমাকে পড়ানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। পড়ানোর সময় কত গল্প, কত উদাহরণ দিয়ে বিষয়গুলো সহজ করে দিত। কিন্তু এখন সে পড়াতে বসলেও তার মন থাকত না। অন্যমনস্কভাবে বইয়ের পাতা উল্টাত। আমি কোনো প্রশ্ন করলে চমকে উঠে আমার দিকে তাকাত, যেন সে এই জগতে ছিলই না। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভাইয়ার জন্য মন খারাপ, তাই এমন করছে। একাকিত্ব মানুষকে নীরব করে দেয়। আমি তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করতাম, তার সাথে বসে টিভি দেখতাম, গল্প করার চেষ্টা করতাম, কিন্তু সে কোনো কিছুতেই তেমন আগ্রহ দেখাত না। আরেকটা পরিবর্তন আমার চোখ আড়াল না। বৌদির উজ্জ্বল ফর্সা চেহারাটা দিন দিন কেমন মলিন হয়ে যাচ্ছিল। চোখের নিচে কালি জমেছে, মুখটা সবসময় চিন্তাক্লিষ্ট দেখায়। একদিন আমি আর থাকতে না পেরে জিজ্ঞেসই করে ফেললাম, বৌদি, তোমার কি হয়েছে? তুমি তো আগে কত সুন্দর ছিলে, ফর্সা ছিলে, কিন্তু এখন এমন মলিন হয়ে যাচ্ছ কেন? তুমি তো রোদে কোনো কাজও করো না। আমার কথা শুনে বৌদি একটু চমকে গেল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দুশ্চিন্তা হচ্ছে বড় সমস্যা আলাল। যারা বেশি চিন্তা করে তাদের চেহারার উপর তার প্রভাব পড়ে। আর আমিও একটা গভীর চিন্তায় পড়ে গেছি, তাই হয়তো আমার চেহারাটা এমন হয়ে যাচ্ছে। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, তোমার আবার কিসের চিন্তা? আমি কি কিছু সাহায্য করতে পারি? বুঝেছি, ভাইয়া নেই বলে তুমি একাকিত্ব বোধ করছো, তাই না? বৌদি আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত দৃষ্টিতে বলল, ঠিক তা না, তুই যেটা ভাবছিস সেটা নয়। আমি বললাম, তাহলে কি? আমাকে বলো, আমি তোমার ছোট ভাইয়ের মতো। আমার আন্তরিকতায় বোধহয় তার মনটা একটু নরম হলো, কিন্তু পরক্ষণেই সে নিজেকে আবার গুটিয়ে নিয়ে কঠিন স্বরে বলল, সব কথা তোকে বলা যাবে না, এত জবাব কি তোকে দিতে হবে? যা, পড়তে বস। বৌদির এই রুক্ষ আচরণে আমি খুব কষ্ট পেলাম। এই বৌদি তো আমার চেনা বৌদি নয়। আমার মনে একটা অজানা ভয় দানা বাঁধতে শুরু করলো। কি এমন চিন্তা যা সে আমার সাথে, এমনকি পরিবারের কারো সাথেই ভাগ করে নিতে পারছে না? এই নীরবতার পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। বৌদির নীরবতা আর মলিন চেহারার পাশাপাশি আরও একটি বিষয় আমাকে ভীষণভাবে ভাবিয়ে তুলছিল। সেটা হলো তার মোবাইল ফোন। ইদানিং বৌদি সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। যখনই আমি তাকে দেখতাম, হয় সে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে কিছু একটা করছে, নয়তো কানে ফোন নিয়ে নিচু স্বরে কথা বলছে। ব্যাপারটা এমন পর্যায়ে গিয়েছিল যে সে রান্না করার সময়ও মোবাইলটা চুলার পাশে রেখে দিত। কারো ফোন এলেই ছুটে বারান্দার বা ঘরের কোণে চলে যেত, যেন তার কথা কেউ শুনতে না পায়। এই লুকোচুরি আমার মনে সন্দেহের বীজ বপন করতে শুরু করল। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভাইয়ার সাথেই কথা বলে, বিদেশের সময়ের অনেক পার্থক্য, তাই হয়তো এমন লুকিয়ে কথা বলতে হয়।
কিন্তু ভাইয়ার সাথে কথা বললে তো তার মুখে হাসি থাকার কথা, আনন্দ থাকার কথা। উল্টো ফোন রাখার পর তার মুখটা আরও বেশি গম্ভীর আর চিন্তিত হয়ে যেত। আগের মতো সে আমাকে আর পড়াতো না, আমার সাথে বেশি একটা কথাও বলতো না। আমাদের রাতের পাঠশালা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। আমি পড়তে বসলে সে বলতো, আজ আমার শরীর ভালো নেই বা আজ অনেক কাজ, তুই নিজে পড়ে নে। আমার সন্দেহটা দিন দিন বাড়ছিল। একদিন আমি সাহস করে বৌদিকে জিজ্ঞেস করেই ফেললাম, বৌদি, তুমি সারাক্ষণ কার সাথে এত কথা বলো ফোনে? আমার প্রশ্নে সে যেন কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আর কার সাথে কথা বলবো, তোর ভাইয়ার সাথে। তার উত্তরটা আমার কাছে সন্তোষজনক মনে হলো না। আমার ভেতরের গোয়েন্দা সত্তাটা জেগে উঠল। আমি ঠিক করলাম আমাকে এর সত্যটা যাচাই করতে হবে। আমি একটা বুদ্ধি বের করলাম। বললাম, ও আচ্ছা বৌদি, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করবে না? তোমার মোবাইলটা একটু আমাকে দেবে, একটা গেম খেলবো। আমার কথা শুনে বৌদির মুখের রং পাল্টে গেল। সে ইতস্তত করে বলল, আমার মোবাইলে কোনো গেম নেই আলাল। আমিও ছাড়ার পাত্র নই। বললাম, সমস্যা নেই, আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে তারপর খেলবো। দাও না প্লিজ, বেশিক্ষণ লাগবে না। বৌদি আবার সরাসরি রিফিউজ করলো। বলল, না এখন হবে না, মোবাইলে চার্জ নেই, কালকে দেব। আমি আর জোর করলাম না, বললাম, ঠিক আছে কাল দিও। কিন্তু আমি বুঝে গিয়েছিলাম, ডাল মে কুছ কালা হ্যায়। সে আমাকে মোবাইলটা দিতে চায় না, কারণ সেখানে এমন কিছু আছে যা সে আমার থেকে লুকাতে চায়। আমি নিশ্চিত হইলাম বৌদি ভাইয়ার সাথে কথা বলে না, সে অন্য কারোর সাথে কথা বলে। কিন্তু কে সেই মানুষ? বৌদি কেন আমাদের সবার থেকে এই ব্যাপারটা লুকিয়ে যাচ্ছে? আমার মনটা অজানা আশঙ্কায় ভারী হয়ে উঠল। এর ঠিক পরের দিনই এমন একটা ঘটনা ঘটল যা আমার সব সন্দেহকে সত্যি প্রমাণ করে দিল। বিকেলে মা রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎ মায়ের ফোনে রিং বেজে উঠল। মা ফোন ধরে অপর প্রান্তের কথা শুনে চমকে উঠলেন। আমি পাশের ঘর থেকে শুনলাম মা বলছেন, হ্যাঁ বিল্লাল, বল বাবা, তুই ভালো আছিস তো? আমি কান খাড়া করলাম। ভাইয়া ফোন করেছে। মা বললেন, কেন, তোর বৌমার নাম্বার ব্যস্ত পাচ্ছিস কেন? সে কি তোর সাথে আজ বা কাল কথা বলেনি? ফোনের ওপার থেকে ভাইয়া কি বলল তা আমি শুনতে পেলাম না। কিন্তু মায়ের মুখের অভিব্যক্তি দেখে বুঝলাম ভালো কিছু নয়। মা বললেন, বলিস কি, আজ 1 সপ্তাহ ধরে কথা বলিসনি? ওর ফোন সারাক্ষণ ব্যস্ত থাকে। আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা, তুই চিন্তা করিস না। ফোন রেখে মা চিন্তিত মুখে কপালে হাত দিয়ে বসে পড়লেন, আর আমি আড়াল থেকে সবটা শুনে পাথরের মতো স্তব্ধ হয়ে গেলাম। আমার মাথা ঘুরছিল। তাহলে বৌদি আমাকে মিথ্যা বলেছে? সে 1 সপ্তাহ ধরে ভাইয়ার সাথে কথাই বলেনি, তাহলে সে কার সাথে এত সময় ধরে কথা বলে? আমার বুকের ভেতরটা ধরাস ধরাস করতে লাগলো। আমার সহজ সরল হাসিখুশি বৌদি কি তাহলে কোনো ভুল পথে পা বাড়িয়েছে? ভাইয়া আর মায়ের ফোন আলাপ শোনার পর আমার পৃথিবীটা যেন ওলটপালট হয়ে গেল। যে বৌদিকে আমি মায়ের মতো সম্মান করতাম, যার প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল, সেই বৌদি আমাকে আর আমার ভাইকে এত বড় মিথ্যা কথা বলেছে। আমার মনটা তীব্র অভিমানে ভারাক্রান্ত হয়ে উঠল। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বৌদি এমন কাজ করতে পারে। সারা বিকেল আমার ছটফট করে কাটল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। একবার ভাবলাম মাকে সব খুলে বলি, আবার ভাবলাম সত্যিটা না জেনে হুট করে কিছু বলা ঠিক হবে না, এতে সংসারে অশান্তি হতে পারে। আমি সিদ্ধান্ত নিলাম আমি সরাসরি বৌদির সাথেই কথা বলবো, যা হওয়ার হবে। রাতে খাওয়া দাওয়ার পর বৌদি যখন নিজের ঘরে গেল, আমি কিছুক্ষণ পর তার পিছু পিছু গেলাম। সে বিছানায় বসে আবার মোবাইলে কিছু একটা করছিল। আমার পায়ের শব্দে মুখ তুলে তাকালো। আমি ঘরের দরজাটা ভেতর থেকে সাবধানে বন্ধ করে দিলাম। আমার গম্ভীর মুখ আর দরজা বন্ধ করা দেখে বৌদি কিছুটা অবাক হলো। সে জিজ্ঞেস করল, কিরে আলাল, কিছু বলবি? দরজা বন্ধ করলি কেন? আমি তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম, বৌদি, আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। আশা করি তুমি আমাকে সত্যিটা বলবে। আমার গলার স্বরে এমন কিছু ছিল যা বৌদিকে বিচলিত করে তুলল। সে মোবাইলটা পাশে রেখে সোজা হয়ে বসল। বলল, কি কথা? এমনভাবে বলছিস যেন আমি কোনো অপরাধ করেছি। আমি আর কোনো ভূমিকা না করে বললাম, তুমি আমার সাথে সত্যি কথা বলনি বৌদি। তুমি ভাইয়ার সঙ্গে 1 সপ্তাহ ধরে কথা বলো না কেন? আজ বিকেলে ভাইয়া মায়ের মোবাইলে ফোন দিয়েছিল। আমার কথা শুনে বৌদির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে যেন